সুপ্রিয় আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই কবিতাগুলো আমি বলি তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্রোহী কবিতা। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এই দুইটা কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, খ প্রশ্ন, গুরুত্বপূর্ণ শব্দার্থ যেগুলো আমাদের এমসিকিউতে আসবে এবং আমাদের কি ক প্রশ্নে আসবে এবং আমাদের সৃজনশীল সিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। সবাই লাইভে যুক্ত হয়ে সবার আগে শেয়ার দিয়ে বই খাতা কলম নিয়ে নোট করার জন্য সবাই প্রস্তুত হও। শেয়ার দিয়ে তোমার কাজ শেষ, তারপর সুন্দরভাবে ক্লাস করো। ঠিক আছে, সবাই শেয়ার দিয়ে দাও, সবাই শেয়ার দিয়ে দিবা। ঠিক আছে, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। বিদ্রোহী কবিতা, এটা একটু রস কম, আমরা কি বলে ভাবাবেগ ভালোবাসায় এগুলোর এর মধ্যে নাই কবিতার মধ্যে। ঠিক আছে, এর মধ্যে কি আছে? শুধু খালি অন্যায় অত্যাচার নিপীড়নের প্রতি প্রতিবাদ। ঠিক আছে, অগ্নিশিখা, নিজের ভিতরে যে প্রতিবাদের কণ্ঠস্বর সেটা কবি বিদ্রোহের মাধ্যমে কি করেছেন? প্রকাশ করেছেন। আচ্ছা, এখন দেখো আজকে আমরা আমাদের যে দুইটা বললাম কবিতা, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা ও আমি কিংবদন্তির কথা বলছি। এই দুইটা কবিতা প্রথমে আমরা বিদ্রোহী কবিতা নিয়ে আজকে কি করবো? আলোচনা করব। ঠিক আছে, সবাই সবাই শেয়ার দিয়ে দাও। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাও। হ্যাঁ, সবাই ক্লাসটা কি করে দাও, আমার কলেজের ভাই বোনের সবাই শেয়ার করে দাও। তোমাদের কাছে বলছি, তোমাদের কাছে কি বলছি? আমরা ভালোবাসার প্রতিদান হিসাবে কি করে দিবা? শেয়ার করে দিবা। সবাই শেয়ার করে দাও ক্লাসটা। ঠিক আছে, তারপর আমি পুরোপুরি ক্লাসে প্রবেশ করে যাব। ঠিক আছে, একটু সবাই শেয়ার করে দেই, সবাই শেয়ার করে দেই। আমাদের ফেসবুক, তোমাদের বন্ধুদের ফেসবুক গ্রুপ, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ, গসিপিং গ্রুপ যেখানে আছে তোমার বন্ধুদের সবাইকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। ঠিক আছে, সবাইকে। এই তো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে? ঠিক আছে, তোমরা একটু জানাও আমাকে, তোমরা কেমন আছো, তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে? সবাই একটু জানাও, সবাই একটু জানাও। এই তো, যারা সালাম দিয়েছো সবাইকে সালাম উত্তর জানাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো জানাও। সবাই পড়াশোনা কেমন চলতেছে সবকিছু আমাকে একটু জানাও, আমার প্রিয় কলেজের ভাই বোনেরা। আমরা বেশি কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। ঠিক আছে, এর আগে তোমাদের সবগুলো গ্রুপে যেন তোমরা সবাই ক্লাস করতে পারো, এই যে শুধু দিয়ে দিচ্ছি নোটিফিকেশন। আচ্ছা, এই তো, আচ্ছা দেখো, আমরা প্রথম যেই প্রশ্নটা দেখেছি, কোন যুগে বাংলায় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়? এটা ভুল করে দিছে, এটা ভুল করে দিছে, অর্থনীতির বই প্রশ্ন আসছে। আচ্ছা দেখো, প্রথম আমরা কি দেবো? শব্দার্থ ও টিকা। এই গুরুত্বপূর্ণ শব্দার্থ থেকে আমাদের কি আসবে? আমাদের বিদ্রোহী কবিতা থেকে যদি ক প্রশ্নে শব্দার্থ থাকে বা আমাদের বিদ্রোহী কবিতা থেকে যদি এমসিকিউ তে শব্দার্থ থাকে, এই এমসিকিউ গুলো তোমরা পড়বা। ঠিক আছে, দেখো শেহারি দেখে প্রত্যক্ষ করে, কি বলছে? প্রত্যক্ষ করে। আমার ক্লাসগুলো কি সবাই দেখতে, আমার কথা কি সবাই বুঝতেছো? বলো সবাই, সবাই এই তোমরা সবাই শেয়ার করে দাও প্লিজ, সবাই শেয়ার করে দাও ক্লাসটা, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। তোমাদের বন্ধুদের সব জায়গায়, বন্ধুদের সব গ্রুপে সব জায়গায় শেয়ার করে দাও। ঠিক আছে, সব জায়গায় শেয়ার করে দাও যেন সবাই ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো তোমরা নোট করবে, এই গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো তোমরা নোট করবে। ঠিক আছে, এগুলো থেকেই তোমাদের আসবে। আচ্ছা, এই তো, এই তো, আমরা আমরা আমাদের পড়ায় চলে যাই। এই যে সব গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের সহপাঠী সবাই যেন ক্লাসটা করতে পারে। শেয়ার হয়ে গেছে, এই তো। আচ্ছা দেখো, নটরাজ মহাদেবের আর এক নাম। নটরাজকে মহাদেবের আরেক নাম। আমাদের হিন্দু ধর্ম ভাই বোনেরা যারা আছে তোমরা ভালো করে জানো, মহাদেবের আরেক নাম হচ্ছে কি? নটরাজ। তারপরে টর্পেডো, ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। টর্পেডো কি বলতো? টর্পেডো কি?
এই যে আমাদের ডুবোজাহাজ, ঠিক আছে, সাবমেরিন যেটা বলি, সাবমেরিন যেটাকে আমরা বলি, সাবমেরিন থেকে যে কি বলে নিক্ষেপ যোগ্য যে যন্ত্র আছে, যে ধরনের অস্ত্র আছে, সেগুলো হচ্ছে কি টর্পেডো। ভীম, ভীম শব্দ অর্থ কি ভীষণ, ভয়ানক, ভীষণ ভয়ানক, ঠিক আছে। দুর্জটি, দুর্জটি শব্দ অর্থ কি শিব বা মহাদেবের অন্য নাম। দেখো তাহলে দেখো শিব বা মহাদেবের আরেক অন্য নাম কি দুর্জটি, ঠিক আছে। এগুলো ভালো করে তোমাদের মনে রাখতে হবে। নিশাবসান, রাতের শেষ বা অবসান, রাতের শেষ বা অবসান। ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী সুত, ইন্দ্রের স্ত্রী বা ইন্দ্রাণী বা শচী। দেখো তাহলে ইন্দ্রের স্ত্রীও বলতে পারো, বা ইন্দ্রাণীও মনে রাখতে পারো, বা শচীও মনে রাখতে পারো, ঠিক আছে। এই বন্ধু, আমার কলেজের ভাই বন্ধুরা বলো, এই ক্লাসটা শেয়ার দিচ্ছ না কেন আমাকে বলো তো? বাইরে করে কি তোমরা রাগ করে আসো? বলো, ক্লাসটা শেয়ার দিচ্ছ না কেন? সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও ভাই, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আচ্ছা, এরপরে দেখো বেদুইন, আমরা জানি বেদুইন কথাটা আমরা অনেকগুলা গল্পের মধ্যে, ঠিক আছে, আমরা পড়েছি। আরব দেশের একটি যাযাবর জাতি, আরব দেশের একটি যাযাবর জাতি। এই বেদুইনরা কি করে? মরু অঞ্চলে ঘুরে ঘুরে ব্যবসা করে, মরু অঞ্চলে ঘুরে ঘুরে কি করে? ব্যবসা করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ঈশান বিশানে ওঙ্কার, ঈশান কোণ থেকে, সিংহা থেকে ধ্বনিত ওঙ্কার বা উকার বা ও ধ্বনি। এই যে দেখো ঈশান বিশানে ওঙ্কার মানে কি ঈশান কোণ থেকে, সিংহা থেকে ধ্বনিত ওঙ্কার, এটা বললেই হবে, বা উকার বা ও ধ্বনি, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে শেয়ারডান, ভাইয়া সুত অর্থ, সুত অর্থ পুত্র না। দেখো এটা বলছে ইন্দ্রাণী সুত, বুঝতে পারছো? এটা হচ্ছে ইন্দ্রাণী সুত। আচ্ছা, এরপরে প্রণবনাথ, ওঙ্কার ধ্বনি, প্রণবনাথ ওঙ্কার ধ্বনি, এটা মনে রাখবা, ঠিক আছে। এটা কিভাবে মনে রাখবা? দেখো প্রণব, প্রণব হচ্ছে এই যে যেই ধ্বনিটা, এটা হচ্ছে ওঙ্কার। প্রণব হচ্ছে কি ওঙ্কার, আর নাদ হচ্ছে ধ্বনি শব্দ আওয়াজ, ঠিক আছে, ধ্বনি শব্দ আওয়াজ, তাহলে হচ্ছে কি ওঙ্কার ধ্বনি। দুর্বাসা, ভারতীয় পুরাণের কুপন স্বভাব বিশিষ্ট মুনি। আচ্ছা, তারপরে বিশ্বমাতৃক, বিশিষ্ট ব্রহ্মর্ষি, বিশিষ্ট ব্রহ্মর্ষি। নিদাক, গ্রীষ্ম, এটা পারবা। অরফিয়াস, দেখো এই অরফিয়াস, ঠিক আছে, অরফিয়াসের কথা, অরফিয়াস ছিল কি গ্রিক একজন শিল্পী, ঠিক আছে, গ্রিক শিল্পী। গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো ও মিউকল্লোপির পুত্র অরফিয়াস ছিলেন মহান কবি ও শিল্পী। তবে মতান্তরে ইনি থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান। ইনি যন্ত্র সঙ্গীতে পারদর্শী ছিলেন, এমনই পারদর্শী ছিলেন ওই যন্ত্র সঙ্গীতের মাধ্যমে তার যে প্রিয়তমা আছে তাকে তিনি কি করেছিলেন? বশ করে ফেলছিলেন। মানে ওই বাঁশির সুরে, এক কথায় তার যে যন্ত্রগুলো তার কাছে বাদ্যযন্ত্র ছিল, সেগুলো সুরের ধ্বনিতে তাকে কি করেছিলেন? মুগ্ধ করে ফেলেছিলেন। তিনি যন্ত্রসঙ্গীতে সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন। ইনি সুরের ইন্দ্রজাল বিস্তার করে ভালোবাসার পাত্রী ইউরিডিসের মন জয় করেছিলেন। সুরের জাল বিস্তার করে অরফিয়াস মৃত ইউরিডিসের প্রাণ ফিরে পেতে চেয়েছিলেন, যদিও সেটা কখনো চেষ্টা সফল হবে না, কিন্তু তার ভালোবাসার খাতিরে তার যে সাধনা, সুরের উপর যে তার কি বলে দক্ষতা, সেটার জন্য সে চেষ্টা করে দেখেছিলেন, কিন্তু সামান্য ভুলের জন্য ওই সাফল্য তার অধরা থেকে যায়। এই আবু সাইদ অয়ন স্যার, আমার কমেন্টটা একটু পড়েন। জি, আবু সাইদ অয়ন আমার খুব কাছের বন্ধু, আমার সহযোগী, সহযোদ্ধা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তারপরে যারা বলেছ বিগ ফ্যান স্যার আচ্ছা, পাশরি, ভুলে যায় বিস্মিত হওয়া, দেখো ভুলে যায় বিস্মিত হওয়া। পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার, এটা মনে রাখবা, ষষ্ঠ কথাটা মনে রাখবা, না দিলে হবে না। বিষ্ণুর ষষ্ঠ অবতার, বিষ্ণুর ষষ্ঠ অবতার। পরশুরামের কঠোর, বিশ্ব পরশুরাম। দেখো পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের, এটা মনে রাখবা যে 21 বার, কতবার এটা আসতে পারে, যে পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেন, বলো 21 বার। এটা কমেন্ট করো, এটা কমেন্ট করো সবাই। আমিরুল হক, কত টাকা লাগবে? মাত্র 25 টাকা, একটু পর আসতেছি। মাত্র 25 টাকায় আমাদের প্রত্যেকগুলা সাবজেক্টের উপর একটা করে মডেল টেস্ট দিতে পারবেন। আমাদের 8 জুন থেকে, কত জুন? 8 জুন থেকে, 8 জুন থেকে, 8 জুন থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে পরশুরাম কতবার? 21 বার ক্ষত্রিয়দের নিধন করেন। শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। এরপরে দেখো
এই হল শব্দের অর্থ কি? হল অর্থ লাঙ্গল, বলরামের অস্ত্র। দেখছো লাঙ্গল, কিন্তু এটা কি আবার বলরামের অস্ত্র ছিল। তারপর ভালোবাসার পরি, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আবার সালাম দিয়েছো, জিজ্ঞেস করেছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, ক্লাসে যুক্ত হয়ে সবাই শেয়ার করে দিবা, প্লিজ সবাই শেয়ার করে দিবা। তারপরে দেখো বলরাম শ্রীকৃষ্ণের বইমাত্রেয় জ্যেষ্ঠ ভাতা, এগুলো মনে রাখতে হবে। আমার কেন জানি মনে হয় যে এই শব্দটা থেকে ক কিংবা এমসিকিউতে একটা দুটা প্রশ্ন থাকবেই, ঠিক আছে। তোমাদের পাঠ্য বইয়ে এগুলো সবগুলো সুন্দর করে বলে আছে, আমি শুধু বোঝানোর জন্য এগুলো আনছি। এবং এই কবিতা থেকে এই শব্দার্থগুলো যে কমন বা তোমাদের এডমিশন আসবে এজন্য দেওয়া। কৃপান, তরবারি, এই যে তলবারি, ঠিক আছে, তলবারি হবে বা তরবারি সদৃশ অস্ত্র বিশেষ, বানানটা ভুল আছে। ভীম রুন ভুলে রনিবে না, ভয়ানক রণক্ষেত্র অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না। এই যে এই কথার অর্থ কি? ভীম রণভূমে রনিবে না, এটা খ নাম্বার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ভীম রণভূমে রনিবে না, ভয়ানক রণক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এই যে আমাদের যেটা বলছিলাম, আমরা তোমরা সবাই জানো, তোমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ 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 এত সাড়া পাচ্ছি, এত সাড়া পাচ্ছি। অনেকে তোমরা এনরোল করছো, অনেকে, এটা আমরা এখনো গুনে দেখি নাই, ঠিক আছে, কাউন্ট করি নাই, অনেকে এনরোল করছো। কারণ ভাইয়ারা যে এত কষ্ট করে তোমাদের ফ্রিতে এখনো প্রতিদিন 3টা ক্লাস নিতেছে, একটা করে এক্সাম নিতেছে, আমরা যতটুকু পারতেছি আমাদের এখান থেকে চেষ্টা করতেছি। এখন কি করতেছি, যে দায়বদ্ধতার একটা জায়গা লাগে। কেন বলো? দায়বদ্ধতার জায়গা থাকলে তুমিও ঠিক টাইমে পরীক্ষা দিতে আসবা, আমিও ঠিক টাইমে আমার ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিতে আমি বাধ্য, ঠিক আছে। সেই রেসপন্সিবিলিটি তৈরি হলে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তোমরাও কি করবা, পরে এসে পরীক্ষা দিবা। তাহলে এই যে আমাদের টপার ব্যাচে এইচএসসি 2025 ব্যাচের জন্য শুধুমাত্র 25 টাকায় আমরা বাংলা, ইংরেজি, আইসিটি এবং মানবিকের সকল বিষয়ের উপরে মডেল টেস্ট নিব। মডেল টেস্ট শুরু হবে কি 8ই জুন। আর বিকাশ নাম্বার, যেটা বিকাশ নাম্বারে টাকা দিয়ে তারপর একটা ফোন দিবা এই নাম্বারে, যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি। আচ্ছা, এরপরে দেখো, চলে যাই। এখন দেখো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলো থেকে আসবে। পরীক্ষা হলে যে মনে হবে যে ভাইয়া পড়াইছিল ফ্রি বেচে, ঠিক আছে, অনেক কাজে লাগছে। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস, কার বুকের ক্রন্দন শ্বাস? বঞ্চিতের বিধাতার পরশুরামের ইসরাফিলের, বলো। বঞ্চিতের বিধাতার পরশুরামের ইসরাফিলের। সবাই বলো, সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্ট চাচ্ছি, সবার কমেন্ট চাচ্ছি। তোমরা যদি শেয়ার না করো, যদি কমেন্ট না করো, ঠিক আছে, ক্লাস আমি বেশিক্ষণ করে আর নিব না। একটা ক্লাসের কন্টেন্ট গুছানো, আমাকে যারা যারা মাঝে মাঝে নক দেয় তাদেরকে আমি বলি যে আমার 3 থেকে 4 ঘন্টা লাগে এটার কন্টেন্ট রেডি করতে। বিনিময়ে কি যাই জানো? ক্লাসে যখন আসি তোমরা শেয়ার দিবা, কমেন্ট করবা, জানার জন্য, তোমার ভালোর জন্য তো কমেন্ট করবা বোন আমার, তোমার ভালোর জন্য তো ভাই আমার কমেন্ট করবা, তুমি শিখার জন্য, জানার জন্য। তুমি যেটা জানো অথবা সেটা ভুলও হতে পারে, কমেন্ট করলে সেটা আরো বেশি কি হয়ে গেল, খোলাসা হয়ে গেল, আরো বেশি কি হয়ে গেল, সেটা প্রমাণিত হয়ে গেল। বলো, সবাই কমেন্ট করে দেখি, সবার কমেন্ট চাচ্ছি আমি। এই তো, সবাই কমেন্ট করো। একে বি বিধাতার, আব্বুল মিষ্টি মেয়ে সঠিক অ্যান্সার দিয়েছো, মান্নান হোসেন সঠিক অ্যান্সার দিয়েছো, মাইমুনা আক্তার সঠিক অ্যান্সার, গুড গুড। মডেল টেস্ট গুলা পিডিএফ পাবা না? অবশ্যই, প্রত্যেকটা মডেল টেস্টে পিডিএফ পাবা, ঠিক আছে। এবং পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টে তোমরা কি পাবা, র্যাঙ্ক, কে কত ই করছো, স্ট্যান্ড করছো, ঠিক আছে, সবগুলো তোমাদের দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখো, এটা হবে কি বিধাতার। তোমরা এটা পারো, পেরে গেছো তোমরা, এই জন্য আমি এটা বললাম না, বিধাতার। এরপরে দেখো, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। দেখো, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, বলতো বাঁশের বাঁশরি মানে বাঁশের যে বাঁশি, এটা দিয়ে কি করতো আগে? আগে আমাদের এই যে প্রেমিক প্রেমিক পুরুষ যারা ছিল, এই প্রেমিক পুরুষরা কি করতো? তাদের এখন আর ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কি করতো না, আগে আগে এগুলো দিয়ে কি করতো না, তার প্রেমিকাকে কি করতো না, মুগ্ধ করতো না। এত সুন্দর সুন্দর মেসেঞ্জারে এত সুন্দর সুন্দর কি করতো না, লিখা লিখতো না, ঠিক আছে, ভিডিও বানাতো না। কি করতো আগে? বাড়ির কাছাকাছি যে কোনো গাছের নিচে, ঠিক আছে, গাছের নিচে শিকড়ে বসে কি করতো, এই বাঁকা বাঁশের বাঁশরি এর মাধ্যমে কি করতো, সে বাঁশরি মানে যেই বাঁশি ছিল
বা যেই যন্ত্র বাজাইতো সেটার মাধ্যমে তাকে কি করতো, সুরের ঝলকানিতে তাকে মুগ্ধ করতো। আরেকটা কথা বলছে, আর হাতের রণতরী, এটা আবার কি বলছে, হাতের রণতরী মানে হাতের যেই মানে যুদ্ধ অস্ত্র আছে। এখানে কবি কাজী নজরুল ইসলাম কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? দুইটা, একটা হচ্ছে ভালোবাসার জন্য কি প্রেম, একটা হচ্ছে কি ভালোবাসার জন্য প্রেম, আরেকটা হচ্ছে কি আর হাতে হচ্ছে রণতুর্য, তার আরেকটা কি তার হাতে রণতুর্য। এটা হচ্ছে কি মানে তুমি প্রতিবাদ, তোমার ভিতরে দ্রুহ, তোমার ভিতরে কি মানে আগুনের স্ফুলিঙ্গ, প্রতিবাদের স্ফুলিঙ্গ তোমার ভিতরে তৈরি হবে। তাহলে কয়টা দিক? দুইটা, একটা ভালোবাসার জন্য প্রেম ভালোবাসা, আরেকটা হচ্ছে কি রণতুর্য মানে দ্রোহ। তাহলে প্রেম ও দ্রোহ, সঠিক উত্তর কি? অনেকেই পারছো। মাহফুজা তারপরে সঠিক অ্যান্সার দিয়েছো, তারপর কে কে সঠিক অ্যান্সার দিয়েছো দেখি। মান্নান হোসেন সঠিক অ্যান্সার দিয়েছো। যারা ক্লাসটা ঢুকবা, প্রবেশ করবা, শুরু করবা ক্লাসটা, সবাই শেয়ার দিয়ে নিবা। প্রথমে শেয়ার দিয়ে নিবা। এই যে মান্নান হোসেন প্রেম কেন, এই মান্নান হোসেনে প্রেম লিখে, ঠিক আছে, প্রেম লিখে কি করছে, প্রেম লিখে কি করছে জানো? হাহারি এক দিছে। প্রেম লিখে কি করছে জানো? হাহারি এক দিছে। প্রেম লিখে কি করছে? হাহারি এক দিছে। তার কি কমন পড়ছে? সে কি প্রেমে আছে না দ্রোহে আছে? একটু কমেন্ট করো দেখি। হ্যাঁ, এটা আমাদের বিকাশ এবং নগদ। হ্যাঁ হ্যাঁ, আমার এই নাম্বারে, যে নাম্বার বিকাশটা, এই নাম্বারে ফোন দিয়ে বলবা যে ভাইয়া আমার লাস্টে 309, এই নাম্বার থেকে আমি 25 টাকা সেন্ড মানি করেছি, আমাকে এনরোল করে দেন। সাথে সাথে এনরোল করে দিবে। গুড। প্রেম ও দ্রোহ, প্রেমের কথা, প্রেমের মোরা জলে ডুবে না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আসি। দেখো কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? দেখো দেখি, এটা কে কে পারো। হ্যাঁ, পেজে নক দিবা, আমাদের গ্রুপে নক দিবা, ঠিক আছে, তোমাদের এনরোল করে দিবে। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? বলো। 1861, 1976, 1899, 1909। সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত। মোহাম্মদ মুস্তাকিম হাসান শাকিল স্যার, আপনি তো অনেক ভালো সং বলতে পারেন। আচ্ছা, সং বলতে পারি না, কিন্তু হামনাদ ভালো বলতে পারি, ঠিক আছে। জাতীয় শিশু পুরস্কার আছে আমার, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা জানি। অনেকে সঠিক অ্যান্সার করেছো। এই 5-এ সি হবে রে ভাই। মাহফুজা সঠিক বলছো, 5-এ সি হবে। এ 5-এ ডি কেন? মোহাম্মদ মুস্তাকিম 5-এ ডি হবে কেন? সি হবে। 1899 সাল, ঠিক করে দাও। মোহাম্মদ মুস্তাকিম 1899 সাল। তারপর আসো, কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন? বলো। 1917 সালে, 1916, 1919, 1909। তোমরা যদি ঠিকঠাক মতো পাঠ পরিস্থিতি পড়তা, এই দুইটা প্রশ্নই পারতা। পড়ো নাই, তোমরা পড়ো নাই, বুঝছো, পড়ো নাই। আমি এই কি বলে গ্রুপে যে মেসেজ করে আমি দেখি, ইংরেজি বই কিনে নাই, ইংরেজি বই কিনে নাই, আরো অনেক সাবজেক্টে বই কিনে নাই, গাইড বা নোট অনেকগুলো তো বাদই। এখন সে হাই হুতাশের মধ্যে আছে। তোমাদের এরকমের 10% এই অবস্থা, 10% এই অবস্থা, কোনো নোট নাই, নিজের কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই। মানে এখন আসছে স্যার কিভাবে আমি পাস করব, কিভাবে পাস করব। বলে না, যার 9 হয় না তার 90 হবে না, যার 9 হয় না তার 90 হবে না। হিসাব মিলাই নাও, মাত্র তুমি এখন পাবা 17 দিন। কতদিন পাবা? 17 দিন পাবা। ভাবতেছো 27 দিন, 26 দিন, 25 দিন আছে না। 7 দিন তোমরা, তোমাদের যেই আমি দেখতেছি, 7 দিন তোমরা কি করবা? ঈদে কাটাই দিবা। ঈদে রং ঢং করে ফুর্তি করে। আর বলছি গরুর গোস্ত খাইলে ঘুম আসে, মিলাই দেখো। গরুর গোস্ত বেশি খাইলে ঘুম আসে, তুমি দেখো, মিলাই দেখো তোমাদের যে অবস্থা কি যে হবে। তাহলে এটা হচ্ছে কি 1917 সালে, 1917 সালে তিনি কি করেছিলেন? কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনের সৈনিক হিসেবে যোগদান করেন। তারপরে কবির শির দেখে কি নতশির হয়ে যায়? হিমালয় শিখর। বলো। বলো বীর, বলো উন্নত মম শির। মনে আছে? বলো বীর, বলো উন্নত মম শির। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? বলো সবাই। হিমালয় শিখর, পৃথিবীর বৃক্ষরাজি, পৃথিবীর মানুষ, অত্যাচারী শাসক কুল। সবাই কমেন্ট করো। 7 নম্বর সবাই কমেন্ট করো। 7 নম্বর, 7 নম্বর সবাই কমেন্ট করো। সবাই 7 নম্বর কমেন্ট করো। 7 নম্বর।
দ্রুত, খুব দ্রুত। 7 নাম্বার সবাই কমেন্ট করো, সবাই সবাই 7 নাম্বার কমেন্ট করো। সবাই 7 নাম্বার কমেন্ট করো, দেখি। এই সবাই কমেন্ট করো, সবাই, আমি সবার অ্যান্সার চাচ্ছি। এটা যদি তোমরা না পারো কবিতায় পড়ো ভালো করে। সাথে ক মুস্তাকিম বলেছো হিমালয় শিখর, সঠিক অ্যান্সার। আব্বাবুল মিষ্টি ভাই সঠিক অ্যান্সার। পপি সঠিক অ্যান্সার। বাকিরা কই? এই বাকিরা কই? কত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে, হিমালয় শিখর, হিমালয় শিখর। বলবীর বল উন্নতম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। মনে আছে? এই কবিতাগুলো মনে আছে তোমাদের? কি? মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাবয়, ঠিক আছে, আমি আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার। এই কবিতাগুলো মনে পড়তেছে? কবিতার লাইনগুলা। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? মাত্র বলছি, নিখিল পৃথ্বীর, বিশ্ব বিভ্রান্তির, শিখর হিমাদ্রির, মহাপ্রলয়ের। সবাই। নূর আহমেদ অনেক দেরি হয়ে গেছে মনে হয়। নো, সমস্যা নাই, মাত্র আমরা 7টা করেছি। আগে পরে ক্লাসটা দেখার পরে তুমি একটু রেকর্ড ক্লাস দেখে নিও। গুড। আমি খুব ফাস্ট অ্যান্সার চাচ্ছি কমেন্ট, তাহলে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে পারবো এবং যা তোমাদের জন্য আনছি সবকিছু শেষ করতে পারবো। সবাই ফাস্ট কমেন্ট করো, বলো নিখিল পৃথ্বীর, বিশ্ব বিধাত্রীর, শিখর হিমাদ্রির, মহাপ্রলয়ের। এই কি রে, কমেন্ট পাচ্ছি না কেন? কমেন্ট পাচ্ছি না কেন? 8 ডি, মহাপ্রলয়ের, মহাপ্রলয়ের। গুড। আলমগীর সঠিক অ্যান্সার। এই সবাই ঠিক করে নাও, এটা সঠিক অ্যান্সার হবে মহাপ্রলয়ের। মহাপ্রলয়, মহাপ্রলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, ঠিক আছে, আমি মহাবয়, আমি অভিশাপ পৃথ্বীর, ঠিক আছে, আমি দুর্বার। মনে পড়তেছে তোমাদের কবিতা লাইনগুলা? তারপর দেখো কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? ভয়ঙ্কর, এলোকেশে, বিধ্বংসী, বিদ্রোহী। আমি তোমাদের ক্লাসই নিব না আজকে, তোমাদের আজকে ক্লাসই নিব না, বুঝছো? তোমরা ফ্রি ক্লাসের মর্ম বোঝো না। এই ফ্রি ক্লাসের মর্ম বুঝো না। ফ্রি ক্লাসের মর্ম তোমরা বুঝো না, মর্ম বুঝো না। এই ফ্রি ক্লাসের মর্ম বুঝো না। পেইড ব্যাচে এরকম ভাবে পড়ায় না। তোমাদের জন্য এমসিকিউ আনছি, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন হিসেবে আনছি, সিকিউ আনছি, শব্দ অর্থ দিছি, বুঝাই বুঝাই পড়াচ্ছি। কেন কষ্ট লাগে জানো? রাত 4টা 5টা পর্যন্ত এই ক্লাসগুলো শেষে একটু রেস্ট নেই, একটু খাওয়া দাওয়া করি, রাত 12টা থেকে 3টা 4টা পর্যন্ত তোমাদের জন্য এই স্লাইডগুলো বানাই, এগুলো তোমাদের জন্য তৈরি করি গবেষণার মাধ্যমে, বিভিন্ন বোর্ড টোর্ড এগুলো ঘাটাঘাটি করি, বই ঘাটাঘাটি করি। তোমরা শেয়ার করতেছো না, তোমরা কমেন্ট করতেছো না। না পারো, ভুল থেকে তো তুমি সত্যকে চিনতে পারবা। বলো, এখনো তোমাদের কি এখনো হুঁশ আসে নাই? এখনো হুঁশ আসে না? কয়দিন আছে তোমাদের পরীক্ষার? কয়দিন আছে? বলো তাহলে, যে কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? সবাই কমেন্ট করো, সবাই। আমি সবার কমেন্ট চাচ্ছি, সবার কমেন্ট চাচ্ছি আমি। এলোকেশে, এটা বি হবে। সঠিক উত্তর হবে কি? এলোকেশে, এলোকেশে। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? বলো, অভিশাপ, আশীর্বাদ, শান্তির দূত, দীর্ঘশ্বাস। সবাই কমেন্ট করো, সবাই। তোমরা যদি ঠিকঠাক মতো শেয়ার করতা, এই লাইভটা 100 জনের উপর মানুষে দেখতো, 100 জনের উপরে দেখতো, তোমার 100 সহপাঠী উপকৃত হতো। এটা তোমার হিংসা না যে তারা পেরে ফেলবে, এটা ঈর্ষা, ঈর্ষা। এই ঈর্ষা যদি পজিটিভ হয় তাহলে তোমার জন্য কি হবে? সব হবে। বিশ্বাস করো না, বলতেছে যে আমি মার্কেটিং এর জন্য বলতেছি না, আরেকজন উপকৃত হোক, এই যে সৎ মনোমানসিকতা, ঠিক আছে, পরশ্রীকাতরিতা কখনো হবে না। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? অভিশাপ, আশীর্বাদ, শান্তির দূত। সবার কমেন্ট চাচ্ছি, সবার কমেন্ট চাচ্ছি।
একটা ক্লিক লাগে। কি করে? একটা ক্লিক লাগে, শেয়ার বাটনে একটা ক্লিক করে, কোথায় শেয়ার, তোমাদের গ্রুপগুলো আছে, বন্ধুগুলো আছে, ঠিক আছে, ওগুলোতে দিয়ে দাও, শেষ। তোমার আইডিতে শেয়ার করে দাও, টাইমলাইনে রেখে দাও। তুমি তো পরীক্ষার আগে একটু টেনে টেনে দেখতেও পারবা যে কি কি প্রশ্নগুলো ছিল। এই তো অনেকে কমেন্ট করেছো, অনেকে কমেন্ট করছো, সবাই সবাই 10-এ এ মুস্তাকিম 10-এ কেন কেন হবে? অভিশাপ কেন হবে? নূর ক অভিশাপ কেন হবে বলো? কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? অভিশাপ। কেন হবে বলতে পারতেছো না? 10-এ সি শান্তির দূত মান্নান। দেখি আর কোনটা কোনটা কে বলতে পারো, এবং কেন হয়েছে এটা আমি জানতে চাবো। কবিতার লাইন থেকে আসছে, কবিতার লাইন থেকে আসছে, বলো বলো বলো, সবাই একটু সবাই কমেন্ট করো। তুমি শেয়ার করো, তোমার বন্ধু বান্ধব কেউ ক্লাস করতে হবে না, কিন্তু তুমি শেয়ার করছো, এটা শেয়ার দেখাবে এবং তারা ভিউ করে দেখবে। তারা কি করবে? দেখবে। তুমি 10 জনকে শেয়ার করছো, 10 জনের যদি একজনও দেখে তোমার সার্থকতা আছে, 9 জন ডিনাই করুক, ঠিক আছে, ওরাই তোমাকে বলবে এই বন্ধু, এই বন্ধু 10 নাম্বার কি হবে রে, ক না খ না গ না ঘ, এই বন্ধু এটা বলস না কেন, এটা জানোস কিনা, কয়টা কমন পড়ছে 30টা থেকে। তোমাকে হল রুমে ডাকাডাকি করবে, যারা এখন তোমাদেরকে ডিনাই করতেছে, যাদের এখনো সময় হয় না, তারা তারা কি করবে? এই যে সঠিক অ্যান্সার মাইমুনা পেরে ফেলছে, ওর জন্য, ওর জন্য অনেক অনেক আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, আশীর্বাদ। কি ঘোষণা করেছেন? আশীর্বাদ। গুড, সঠিক অ্যান্সার আশীর্বাদ। তারপর ইন্দ্রাণী সুদ কে? দুর্বাসা, দুর্যোতি, জয়ন্ত, শ্যাম। ইন্দ্রাণী সুদ কে বলো? ইন্দ্রাণী সুদ কে ছিলেন? তার নাম কি ছিল বলো? তার নাম ছিল দুর্বাসা নাকি দুর্যোটি, জয়ন্ত, শ্যাম? দেখি কে কে পারো, না বললে বুঝোক, সমস্যা নাই। সবাই 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 কমেন্ট করো সবাই। ইন্দ্রাণী সুদ কে? দুর্বাসা, দুর্যোটি, জয়ন্তী, শ্যাম। এটা হবে কি? জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত। কে? জয়ন্ত। কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করে না কেন? অহংকারী বলে, শক্তিশালী বলে, বিদ্রোহী বলে, আত্মমর্যাদা বোধ সম্পন্ন বলে, বলো। 12 নম্বর কমেন্ট, 12 নম্বর, 12 নম্বর। ভাইয়া 10 নম্বর তো এ হবে। কবি নিজে, ওই যে বল, তুমি বলছো অভিশাপ পৃথ্বীর, অভিশাপ পৃথ্বীর, আমি অভিশাপ পৃথ্বীর, আমি মহাবয়, আমি অভিশাপ পৃথ্বীর। কিন্তু বলছে যে কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? ঠিক আছে, আশীর্বাদ। কি হিসাবে? আশীর্বাদ। তার মাধ্যমে, এই আশীর্বাদের মাধ্যমে তার যে এই দ্রোহের প্রতি, অন্যায় অবিচারের প্রতি তার যে প্রতিবাদ, ঠিক আছে, সেটা সেটা পৃথিবীকে সে কি হিসেবে করেছে? আশীর্বাদ হিসেবে ঘোষণা করেছে। তারপর এটা বলো, 12 নম্বর, সবাই কমেন্ট করো, 12 নম্বর। 12 বলো গো, সঠিক অ্যান্সার ফারহিন শাহরিয়ার, সঠিক, গুড। তারপর বাকিরা, বাকিরা সঠিক অ্যান্সার দিয়েছ, ফারহিন শাহরিয়ার, গুড। তারপর কবি কি মানেন না? বাধা বিপত্তি, শাসন বারণ, ধর্মীয় রীতিনীতি, কোন আইন। এটা না পারলে তাদেরকে মাইর দিব, তোমাদেরকে মাইর দিব যদি না পারো। কবি কি মানেন না বলো? যখন তুমি অত্যাচারিত হবা, নিপীড়িত হবা, তখন তুমি কোনো কিছুই মানবে না। মানে কোনটা মানবে না? কি মানবে না? কবি কি মানেন না? কোন আইন, ধর্মীয় রীতিনীতি, শাসন বারণ, বাধা বিপত্তি। দেখো আমি বলতে পারো বাধা বিপত্তি, কাছাকাছি, তারপরে শাসন বারণ, ধর্মীয় রীতিনীতি। এটা এটা বাদ দেওয়া যায়, এটা এটার মধ্যে কোনো ধর্মীয় রীতিনীতি কথা নাই। এই তিনটার মধ্যে বলো দেখি। এই 13 নম্বর কমেন্ট করো, 13 ডি। কোন আইন, মাহফুজ আক্তার, অসংখ্য ধন্যবাদ, সঠিক। এই তো বাকিরা, 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 আলমগীর, সঠিক অ্যান্সার। ফারহিন শাহরিয়ার 13 এটা সঠিক করে নাও, বাধা বিপত্তি না। গুড, গুড। এই তো মান্নান, গুড, সঠিক অ্যান্সার দিয়েছো তোমরা।
ক্লাসটা সবাই আমার কলেজের ভাই বোনেরা ক্লাসটা সবাই শেয়ার করে দাও, তোমরা সবাই শেয়ার করে দাও। বিশ্বাস করো মানে তোমাদেরকে মানে অন্তর থেকে বলতেছি, অন্তঃস্থল থেকে বলতেছি, তোমাদের জন্য আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হচ্ছে। তারপরে নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন বলো? অরফিয়াস হবে এটা, অরফিয়াসের, চেঙ্গিসের, বিশ্বামিত্রের, বলরামের, বলো সবাই, বলো সবাই 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 বলো, সবাই সবাই কমেন্ট করো। কবি নিজেকে কার শিষ্য বলেছেন? অরফিয়াসের, চেঙ্গিসের, বিশ্বামিত্রের, বলরামের। সবাই সঠিক অ্যান্সার করো, দ্রুত দ্রুত দ্রুত, সবার কমেন্ট চাচ্ছি আমি। এই দ্রুত দ্রুত কমেন্ট করো, অরফিয়াসের, চেঙ্গিসের, বিশ্বামিত্রের, বলরামের, সবাই সবাই। দেখি এ বি সি ডি এর মধ্যে কমেন্ট করো, 14 এ বি সি ডি এভাবে কমেন্ট করো, ঠিক আছে? দেখি সবাই পারো কিনা। সবাই সবাই সবাই, বাকিরা বাকিরা সবাই, আমি চাচ্ছি সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, ভুল হোক সমস্যা নাই, সবাই কমেন্ট করো। যারা দেখতেছে ক্লাসটা সবার কমেন্ট চাচ্ছি আমি, সবার কমেন্ট চাচ্ছি, সবার কমেন্ট চাচ্ছি, সবার কমেন্ট চাচ্ছি আমি, সবার। এই কমেন্ট করতে কষ্ট লাগে। এটা হবে কি? বিশ্বামিত্রের, কার? বিশ্বামিত্রের, বিশ্বামিত্রের, কার হবে এটা? বিশ্বামিত্রের। এই যারা বলেছো 14 বি বলছো, যারা সঠিক করে নাও, 14 বি বলছো যারা সঠিক করে নাও। এটা হবে কি? বিশ্বামিত্রের, বিশ্বামিত্রের। তারপর কবি নিজেকে কার ভমরু ত্রিশূল বলেছেন? পিনাক পানির, ইসরাফিলের, ধর্মরাজের, অরফিয়াসের, বলো সবাই কমেন্ট করো। সাদিয়া কি বলছিল ওই সময়? গুড, সাদিয়া মনে শুনে বলছিল মনে হয়। 14 সি, মাহফুজা 14 সি, গুড গুড, অনেকে পারছিল। আমার কাছে মনে একটু দেরিতে আসতেছে মেসেজ, কমেন্ট গুলা। সবাই সবাই, তোমরা যতজন দেখতেছো, আজকে সবচেয়ে বেশি কথা কি বলছি জানো? মানে রাগ করে বলছি যে শেয়ার করো। কি করো? রাগ করে বলছি যে শেয়ার করো। কেন রে ভাই? আমি চাই যে আরো 1-2 হাজার স্টুডেন্ট আমাদের ফ্রি সেবাটা পাক। এতে তোমার লস নাই রে ভাই বোনেরা, এতে তোমার লস নাই। আমাদের লাভ হতে পারে, কি হতে পারে লাভ? আমরা আরো কোনো বিষয় নিয়ে নতুন কিছু বিষয় তোমাদের সম্পৃক্ত করতে পারবো। যখন দেখবো আমাদের 6.2K থেকে 8K 10K হয়ে গেছে, তখন এত স্টুডেন্ট আমি চিন্তা করব যে ওদেরকে কিভাবে গাইডলাইন দেওয়া যায়, এদের থেকে কিভাবে আমার 100 স্টুডেন্ট এডমিশনে পাবলিক ইউনিভার্সিটির চান্স পায়। ঠিক আছে? অনেক অনেক দূর লক্ষ্য তো তোমাদের নিয়ে, মানে তোমাদের নিয়ে যে গোল এমবিশন তোমরা তো জানো না। দেখি সবাই কমেন্ট করো। এই যে 15 সঠিক অ্যান্সার পেয়ে গেছে। সাদিয়া সঠিক, সাদিয়া সি কেন, 15 সি কেন কোন হবে আমার? এই ফারহিন শাহরিয়ার কেন খ হবে? এটা হবে কি? পিনাক পানির, কার? পিনাক পানির, পিনাক পানির, পিনাক পানির। সবাই এটা কমেন্ট করো, পিনাক পানির। কার বমরু ত্রিশূল বলেছেন? পিনাক পানির। বিদ্রোহ কবিতার শেষে দনিত কবির শেষ কাম্য কি বলো? শেষ কাম্য কি? সাম্যবাদ, মানব মুক্তি, অত্যাচারের অবসান, মজলুমের সাহায্য। যে পাঠ পরিচিতি পড়ছো, যে কবিতার লাইন পড়ছো, শেষের দিকে কবি যেই সুরে লিখেছেন, শেষে তিনি কি করেছেন? যেন এই পৃথিবী থেকে যারা অত্যাচারিত, যারা নিপীড়িত, যাদের উপর নির্যাতন হচ্ছে, তারা যেন কি হয়, এ থেকে রেহাই পায়, এই সুর গেয়েছেন। কি এই সুর গেয়েছিলেন কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার লেখনীতে প্রকাশ করেছিলেন যে অত্যাচার অবসান। সমস্যা নাই, সমস্যা নাই, লেট হয়ে গেছে, সমস্যা নাই। এখন থেকে দ্রুত কমেন্ট করো, দ্রুত। তারপর গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে? স্ট্রাপরেজি, ক্রিস ম্যারাগুডাকিস, অ্যাপোলো, জুম, মাইলোক, বলো সবাই, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই।
সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট চাচ্ছি, সবার সবার। গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে, গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে কাকে বলা হয়েছিল বলো তো? বলো। 16C সঠিক অ্যান্সার। ফারহিন সঠিক অ্যান্সার দিয়েছো। তারপর সাদিয়া সঠিক অ্যান্সার দিয়েছো। মান্নান সঠিক অ্যান্সার দিয়েছো। আলমগীর সঠিক অ্যান্সার সি, অ্যাপোলো। অ্যাপোলো, গুড। এই তো মাশাআল্লাহ, অনেক ভালো পারতেছো তোমরা। কবি বীরকে চির উন্নতম শির বলার কারণ কি? সমাজে ঊর্ধ্ব অবস্থান বুঝাতে, বীর যুদ্ধ বলে, প্রতিবাদে অবিচল বুঝাতে, প্রতিবাদে উন্নত বুঝাতে। বলো, এই কবিতা যেহেতু অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে কবি কি করেছেন? বিদ্রোহ প্রকাশ করেছেন, প্রতিবাদ ব্যক্ত করেছেন। তাহলে কবি বীরকে চির উন্নতম শির, এই যে শির দ্বারা ঠিক রাখার জন্য যে এটাকে প্রতিবাদের সাথে রূপ করতে বুঝিয়েছেন, তাহলে কি বুঝাবে? প্রতিবাদে অবিচল বুঝাতে। কি? প্রতিবাদে অবিচল বুঝাতে। লামিয়া, ওয়ালাইকুম আসসালাম বোন আমার। ঘুম ভাঙছে? এরপর শিব বা মহাদেবকে দুর্যোটি বলার কারণ কি? কপালে আগুন বলে, শ্মশানে থাকে বলে, সিদ্ধি খায় বলে, ধূমরূপী জট বলে। বলো, সবাই কমেন্ট করো, সবার কমেন্ট চাচ্ছি আমি, সবার কমেন্ট চাচ্ছি। 19 নাম্বার, 19 খুব দ্রুত কমেন্ট করো তোমরা, খুব দ্রুত, তাহলে আমি আগাতে পারবো। অনেক কিছু আছে তোমাদের নিয়ে, খুব দ্রুত। 19 নাম্বার কমেন্ট করো। 19 সবাই বলো বলো। কপালে আগুন বলে, শ্মশানে থাকে বলে, সিদ্ধি খায় বলে, ধূম্ররূপী জট বলে। এই যে শিব মহাদেবের ধৈর্যটি, মানে দুর্যোটি বলার কারণ কি ছিল? এই দুর্যোটি বলার কারণ ছিল সে তার ধূম্ররূপী জট বলে, ধূম্ররূপী জট বলে, ধূম্ররূপী জট বলে। এই যে 19 লামিয়া বলতেছে আমি ঘুমাইছিলাম। আপনি কিভাবে জানেন? যেভাবে তার কি হয়েছে, এই ক্লাসে আসা হয়েছে, বুঝে গেছে যে ও ঘুম থেকে উঠছে। এটা সিক্স সেন্সে বলছি। আচ্ছা, এরপরে দেখো, বিদ্রোহী কবিতা কোন পত্রিকা প্রকাশিত হয়? বলো। বিজলি, লাঙ্গল, নবযুগ, ধূমকেতু। বলো। আজকে আগে যদি শিখাই নেই, এই লাঙ্গল, নবযুগ, ধূমকেতু, এইটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কি পত্রিকা। ঠিক আছে, তার সম্পাদিত পত্রিকা লাঙ্গল, নবযুগ, ধূমকেতু। কেন জানি মনে হয় 3 মাস পর যখন, 3 মাস 4 মাস পর যখন এডমিশনে বসবা, এ থেকে একটা প্রশ্ন পাবা। কেন জানি মনে হয় আমার, কারণ আসে বলে যে নবযুগ কার সম্পাদিত পত্রিকা? ধূমকেতু। অনেকবার আসছে ধূমকেতু, লাঙ্গল। নবযুগটা কম আসছে, ধূমকেতু লাঙ্গলটা আসছে বেশি। কার সম্পাদিত পত্রিকা? লাঙ্গল, ধূমকেতু, নবযুগ। তাহলে বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? বলো। গুড গুড গুড, গুড। বিজলি, বিজলি পত্রিকা, বিজলি পত্রিকা। লেট করে ফেললাম, সমস্যা নাই, রেকর্ড ক্লাস দেখে নিবা। এখন থেকে মনোযোগ দাও, মাত্র 20টা এমসিকিউ শেষ করছি, এমসিকিউ ব্যাপার না। এরপরে দেখো, এই দেখো, যবে উৎপীড়িতদের কি বললাম। এখন আসছি কোথায়? গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন। কলেজের ভাই বোনেরা খাতা কলম নিয়ে বসো, প্রশ্নগুলো লিখে রাখো, পরীক্ষার আগে বলতে পারো এ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কি। গাইড, নোট, সব মানে কত কিছু গাড়াগাড়ি করবা। এখন এগুলা কি করো? নোট করো। উপরে হেডলাইন দাও যে বিদ্রোহী কবিতা থেকে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন। যবে উৎপীড়িতদের কুন্দল রুল আকাশে বাতাসে ধরিবে না, এ কথা বলার কারণ কি? বলো। সবাই 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 কমেন্ট করো, সবাই। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, সবাই কমেন্ট করো, সবাই। তোমাদের নিয়ে অনেক আশা ভরসা, আমাদের অনেক আশা ভরসা, অনেক আশা ভরসা, অনেক আশা ভরসা তোমাদের নিয়ে। ঠিক আছে, অনেক আশা ভরসা। তোমরা এটাকে অবশ্যই অবশ্যই তোমরা এই আশা ভরসা, তোমাদের নিয়ে স্বপ্ন, তোমাদের নিয়ে আমরা যেই আগাচ্ছি কষ্ট করে, অবশ্যই এটার প্রতিদান তোমার ফ্যামিলিকে, তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার আত্মীয় সবাইকে এটার প্রতিদান তুমি দিবা। ঠিক আছে, ভালো একটা রেজাল্টের মাধ্যমে। আশাহত করবে না কাউকে। যবে উৎপীড়িতদের কুণ্ডলে রোল আকাশে বাতাসে ধনিবে না, এ কথা বলার কারণ কি? দেখি বলো কে কে।
এটা মনে পড়তেছে? এই যে দেখো, ক্রন্দন রুল মানে কবি বুঝাতে চেয়েছেন যতদিন পর্যন্ত নির্যাতিত, এগুলোই লিখবি রে ভাই বোন, এগুলোই লিখবি। যতদিন পর্যন্ত অত্যাচার, নিপীড়িত, নির্যাতিত মানুষের ক্রন্দন রুল মানে কান্না জর্জরিত এই পরিস্থিতি থামবে না, ততদিন বাতাসে ধনিবে না, আকাশে বাতাসে রুল ধনিবে না, মানে ততদিন পর্যন্ত কবি, ঠিক আছে, তার প্রতিবাদের কথা বলেই যাবেন, ততদিন পর্যন্ত না এই অত্যাচার নিপীড়ন না থামবে, কষ্ট যতদিন পর্যন্ত না কমবে, মানে অত্যাচার যতদিন পর্যন্ত অবসান না হবে, ঠিক আছে, ততদিন পর্যন্ত তিনি কি এই প্রতিবাদ চালিয়ে যাবেন। এই কথা বলার কারণ হচ্ছে তিনি প্রতিবাদ চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত না এই কি উৎপীড়নের ক্রন্দন রোল মানে কান্নার রোল, অত্যাচার নিপীড়ন যতদিন পর্যন্ত না থামবে। তারপরে দেখো, মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, বলছি একটা হচ্ছে কি প্রেম, বাঁকা বাঁশরি প্রেম, আর একটা কি দ্রোহ। এই যে রণতুর্য দ্বারা কি বোঝাচ্ছে? দ্রোহ। কি বোঝাচ্ছে? দ্রোহ। বুঝতে পারতেছ? এই তো সবাই এই আমার আমার কথাগুলো সবাই বুঝতেছো? আমাকে একটু বলো তো। এগুলো থেকে আসবে, এগুলো থেকে আসবে সবাই সবাই। আচ্ছা, মম এক হাতে, তাহলে বলছে কি এটা তারা কি বুঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো, কি বলবা? যে কবি প্রেম ও দুহের সমন্বয়, সমন্বয় প্রেম ও দুহের সমন্বয়ের মাধ্যমে, প্রেম ও দুহের সমন্বয়ের মাধ্যমে তিনি কি করতে চান? শান্তি প্রতিষ্ঠা করতে চান। প্রেম ও দুহের মাধ্যমে, প্রেম ও দুহের সমন্বয়ের মাধ্যমে, প্রেম ও দুহের সমন্বয়ের মাধ্যমে কি করতে চান? শান্তি প্রতিষ্ঠা করতে চান। এটাই কি আলোকপাত করতে চেয়েছেন। ফাস্ট করলে ভালো হতো অবশ্যই। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। বলো, ব্যাখ্যা করো কি বলছে। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি কেন তোমাদের অবস্থা জানার জন্য রে ভাইরা, কেন লেট করতেছি? আজকে আমি এক ঘন্টা শেষ করতে পারবো না। সবাই সবাই বলো, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। এর দ্বারা কবির কি প্রকাশ পেয়েছে? বলো, কি প্রকাশ পেয়েছে বলো, সবাই কমেন্ট করো। এর মাধ্যমে কবির বিধ্বংসী রূপ প্রকাশ পেয়েছে। কি? কবির বিধ্বংসী রূপ প্রকাশ পেয়েছে। কিসের বিপক্ষে? অন্যায়ের বিপক্ষে। ঠিক আছে, কবি নিজেকে অনিয়ম উচ্ছৃঙ্খল বলেছেন কেন? বলো, নিজেকে অনিয়ম উচ্ছৃঙ্খল কেন বলেছেন? তিনি যে শৃঙ্খলার ভিতরে, ঠিক আছে, ডিসিপ্লিনের মধ্যে থাকে, এর মধ্যে থেকে অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না, কারণ তিনি নিজেই শৃঙ্খলার ভিতরে, নিয়মের ভিতরে আছে আবদ্ধ, নিয়ম শৃঙ্খলার শিকলে আবদ্ধ। তারপরে তিনি কিভাবে অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করবেন? এই জন্য তিনি নিজেকে কি করেছেন? অনিয়ম উচ্ছৃঙ্খল বলেছেন। তারপর আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদাত্রীর ব্যাখ্যা করো, এটা তোমাদের কাছে যে জানতে চাই। সবাই সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। সবাই আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদাত্রীর মানে তিনি কি বলেছেন, কি বুঝতে চেয়েছেন? যে তিনি এই যে প্রতিবাদ, বিদ্রোহ প্রকাশের প্রতিবাদ, তিনি সেটাকে কি করেছেন? নীতির নির্ধারক বুঝেছেন, নিজেকে নীতির নির্ধারক বুঝিয়েছেন। মানে নিজেকে এই যে অন্যায়ের প্রতিবাদ, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, এই চেতনার ধারক কে? কবি। চেতনার ধারক কি? অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে এই যে প্রতিবাদ করবে, এই প্রতিবাদের চেতনার ধারক কবি। এই জন্য বলেছে আমি বিদ্রোহ সুদ বিশ্ববিদাত্রীর। তারপর কবি নিজেকে অরফিয়াসের বাঁশরি বলেছেন কেন? দেখি কে কে পারো, সবাই বলো বলো। তিনি প্রতীকী অর্থে এই যে ইতিহাসের মহামানব গুলাকে, ঠিক আছে, বা ইতিহাস বিখ্যাত কবি, লেখক, বিভিন্ন মানুষকে, এই যে চেঙ্গিস খানের কথা, মানে সাহসী যোদ্ধার কথা, তারপর অরফিয়াসের কথা, এই কথাগুলো কেন তুলে আনছেন? যেন বাঙালির হৃদয়ে, মানে এই কবিতা, বিদ্রোহ কবিতা কোন প্রেক্ষাপটে লিখেছে জানো তোমরা? ওই সময়, মানে ঔপনিবেশিক ভারতবর্ষের যে সময় ছিল, ঔপনিবেশিক ভারতবর্ষের সময় ছিল, তখন এই বাংলার মানুষ, এই ভারতবর্ষের মানুষ ছিল কি? ব্রিটিশদের দ্বারা শাসিত। কি ছিল? ব্রিটিশদের অঙ্গরাজ্য ছিল 1757 সাল থেকে প্রায় 200 বছর, 190 বছর, ঠিক আছে। তারা কি করে 1947 আগ পর্যন্ত তারা কি করতো? ইংরেজরা এই দেশকে, এই ভারতবর্ষকে তারা শাসন শোষণ করতো,
ঠিক আছে? তারা কি করতো? তাদের দ্বারা আমরা শাসিত ছিলাম। এই কবি নিজেকে অরফিয়াসের বাঁশরি বলেছেন এজন্যই যেন এই বাঙালির হৃদয়ে এই অন্যায়ের জন্য, অন্যায়ের বিপক্ষে তাদের মধ্যে কি হয়? প্রতিবাদের সুর, অন্যায় করার ইচ্ছা, কামনা বাসনা তাদের মধ্যে কি হয়? সৃষ্টি হয়। এজন্য নিজেকে তিনি তাদের সাথে কি করেছেন? নিজেকে তুলনা করেছেন চেঙ্গিস খানের সাথে, অরফিয়াসের সাথে। তারপর আমি চেঙ্গিস খান, যে বাঙালিকে চেঙ্গিস খান এর মতো অন্যায়, অত্যাচার এবং নতুন নতুন অঙ্গরাজ্য কি করার জন্য, জয় করার জন্য যে সাহসিকতা, এই সাহসী হয়ে ওঠার জন্য চেঙ্গিস খানের সাথে কি কি করেছেন? প্রতীকী হিসেবে তুলনা করেছেন যে আমরা যেন এরকম হই চেঙ্গিস খানের মতো। কবি নিজেকে মহাপ্রলয়ের নটরাজ বলেছেন কেন বলো? কবি নিজেকে, সবার কাছে জানতে চাই। সবাই এই কমেন্ট করতেছে, সবাই কমেন্ট করলে ভালো হয়, যে এর দ্বারা আমি এটা বুঝতে পারছি। ঠিক আছে? হ্যাঁ, এই নটরাজ কি করেন? যে শিবের মতো কি করে ধ্বংসলীলা চালিয়ে এই পৃথিবীতে কি করতে চায়? শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ঠিক আছে? নটরাজ কি করতে চায়? শিবের মতো, মানে শিবের কথা বলতেছে, শিবের মতো ধ্বংসলীলা চালিয়ে অন্যায়কে সবকিছু মুছে দিয়ে কি করতে চায়? পৃথিবীতে অন্যায় মুছে দিয়ে সত্যকে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়। শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির ব্যাখ্যা করো বড়। এই যে শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, এর মাধ্যমে কি প্রকাশ পাইছে বলো? মানে তোমার এই যে তোমার শির, তুমি এমন, এটা দ্বারা এই যে শির তুমি সোজা হয়ে দাঁড়ানো, শির দ্বারা ঠিক রাখা, মানে এটা দ্বারা প্রতীকী অর্থে বুঝায় যেন তুমি অন্যায়, অত্যাচার, নিপীড়নের সবকিছুর বিরুদ্ধে, ঠিক আছে, তুমি তোমার নিজেকে সবসময় সাহসিকতার মূর্ত হিসেবে তুমি তোমাকে দাঁড় করাতে পারো। ঠিক আছে? আর আমার নতশির ওই শিখরের মধ্যে কেন, কি, কোন রূপে, কিভাবে তুমি এরকম ভাবে তুমি শক্তপুক্ত ভাবে দুর্বার গতিতে, সাহসী গতিতে, সাহসের মাধ্যমে তুমি টিকে থাকো কার মতো? শিখর হিমাদ্রির, ওই হিমালয়ের মতো একদম একদম খাড়া টাক সোজা হয়ে তুমি দাঁড়িয়ে থাকবা অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে। কবি নিজেকে পৃথিবীর অভিশাপ বলেছেন কেন? এটা তোমাদের কাছে জানতে চাই, বলো কেন? বলো বলো। সমাজে যে তোমার কি হয়েছে, আমাদের সমাজে যে বিরাজমান যে অভিশাপগুলো আছে, অন্যায়, অত্যাচার আছে, ঠিক আছে, সেটাকে তিনি নিজের উপর নিয়ে বলছে যে আমি নিজেকে পৃথিবীর অভিশাপ বলে, নিজেকে অভিশাপ স্বরূপ মনে করতেছি, নিজেকে অভিশাপ স্বরূপ মনে করতেছি, যেন কি হয়? আমার মাধ্যমে এই অন্যায়, অত্যাচার গুলো কি হয়? সব ভ্যানিশ হয়ে যায়। এই জন্যই কবি শেষের দিকে বলেছে যে সকল অন্যায়, অত্যাচারের যেন কি হয়? অবসান ঘটে। তারপর সৃজনশীল টপিক, সৃজনশীল টপিক, ঠিক আছে? কবি কি মানেন না? কোন আইন মানেন না, এটা জানো। এখন এটা পড়ো একটু, সবাই সবাই একটু পড়ে নাও, সবাই একটু পড়ে নাও, সবাই একটু পড়ে নাও। ঠিক আছে? অনেক ঘেমে যাচ্ছে বুঝছো, অনেক অনেক গরম, এসি লাগাতে পারছি না, ভাইয়াদের কোনো ইনকাম নাই বুঝছো, ভাইয়াদের কোনো ইনকাম নাই, এসি লাগাতে পারতেছি না, সবকিছু তোমাদেরকে ফ্রি দিতেছি, খরচ হচ্ছে আরো। এই তো একটা কোশ্চেন দেখতে পাইলে আরেকটা পাই না, নেটের জন্য। সাদিয়া আফরিন, নেটের জন্য কি আমাদের সমস্যা? একটু জানাও তো, নাকি তোমার সমস্যা? পরে রেকর্ড ক্লাস দেখে নিও। ও তোমার এখানে, আচ্ছা। ভাইয়া কেউ কমেন্ট করবে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি শুধু দেখিয়ে নেই। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। সাত সাতশ নরক জ্বালা, জলে মম ললাটে, মমধূম কুণ্ডলী করেছে শিবের বিনয়ন ঘন গুলাটে। আমি সুষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার, মর্তে সাহারা গবিছাপ, আমি অশিব তিক্ত অভিশাপ। কবি কি মানেন না বলতো? কোন নিয়ম কানুন মানেন না। কবি কি মানেন না? কোন নিয়ম কানুন মানেন না। জবে উৎপীড়ন কন্দন রোল আকাশে বাতাসে, এটা পড়াইছি। তারপরে উদ্দীপকের সাথে উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বলো, বলো দেখি। ক, একের এক, মানে একদম কি জ্ঞানমূলক হিসেবে তুমি বলো যে উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার কোন দিকটি, বিদ্রোহী কবিতার কোন দিকটি, বিদ্রোহী কবিতার কোন দিকটি দিকটি সাদৃশ্যপূর্ণ। সবাই একটু কমেন্ট করো প্লিজ, সবাই একটু কমেন্ট করো, সবাই সবাই একটু কমেন্ট করো, সবাই সবাই সবাই।
বলো সবাই একটু কমেন্ট করো। দেখো এই উদ্দীপকের মধ্যে কি আছে? অন্যায় অত্যাচার, ঠিক আছে, অন্যায় অত্যাচার নরক জ্বালা যত কিছু আছে এই পৃথিবীতে, ঠিক আছে, এই মানে পুরো পৃথিবীর সবকিছুর কথা বলতেছে। পাপের অনুতাপ, তাপ হাহাকার, এই সবকিছু, মর্তে সাহারা গভীর ছাপ, আমি অশিবতিক্ত অভিশাপ, ঠিক আছে, এই সবকিছু তিনি কি কি করবেন? বিদ্রোহের চেতনার মাধ্যমে, এই যে যুগে যুগে আমি আসি, কেন আসি? মহাবিপ্লবের মাধ্যমে, প্রলয়ের মাধ্যমে, ধ্বংসলীলার মাধ্যমে, যেন কি হয়? মহাকালে ধূমকেতু হয়ে আসি, যেন অন্যায় অবিচার এই পৃথিবীতে কিনা থাকে, প্রতিষ্ঠিত না হয়। সাত সাতশো নরক জ্বালা জ্বলে মম ললাটে, এই সবকিছু আমি কি করি? নরক নরক জ্বালা, সাতশো নরক জ্বালা জ্বলে মম ললাটে, এর মাধ্যমে তিনি বুঝে দিয়েছেন এই পৃথিবীতে যত মানুষ অন্যায় অত্যাচার করে এই পৃথিবীকে নরকে পরিণত করে, এই সবকিছু আমরা কি করে দেই? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই। তার মানে তিনি প্রত্যেকটা কবিতার লাইনের মাধ্যমে তিনি বিদ্রোহের চেতনা, বিদ্রোহের কিসের চেতনা? বিদ্রোহের চেতনা ফুটে তুলেছেন। তাহলে উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো বিদ্রোহী চেতনা। প্রথমে ডিরেক্ট কি করবা? ডিরেক্ট অ্যাটাক। কি? ডিরেক্ট অ্যাটাক। ডিরেক্ট অ্যাটাক প্রথমেই তুমি কি জ্ঞানমূলক প্রশ্ন, যেমন নং প্রশ্ন উত্তর, ঠিক আছে, ঠিক আছে, গ নাম্বার। ও আচ্ছা, আচ্ছা, আজকে 6টার সময় তোমাদের মানিক আহসান স্যার তোমাদেরকে দিক নির্দেশনা, গাইডলাইন এবং তিনি তার সবকিছু প্ল্যানিং নিয়ে তোমাদের 6টায় লাইভে থাকবে। কয়টায়? 6টায় তোমাদের লাইভে থাকবে। তোমরা যারা মানে অবশ্যই তোমরা থাকবা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ হতে যাচ্ছে, 6টা বাজে থাকবা। আচ্ছা, এই তো পারতেছে সবাই। এটা কি বিদ্রোহী চেতনা? হ্যাঁ, এই যে ফারহিন শাহরিয়ার, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই, এটাও হবে, এটাও হবে, এটাই সৃজনশীল। আমি বলছি বিদ্রোহের চেতনা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই, গুড। তারপরে বাকিরা, বাকিরা কালকে আমার বাংলা পরীক্ষা, সমস্যা নাই। তোমার যদি মনে হয় লাইভটা দেখবা, একটু এসে দেখবা যে স্যার কি ইম্পর্টেন্ট নিয়ে কি কথা নিয়ে বলতেছে। বাকিরা, উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাব ধারণ করে না, মন্তব্যটি যথার্থ বিচার করো। বলো মন্তব্যটি কি সঠিক কিনা, এটা খালি বলো। দেখো এর মধ্যে শুধু কি বিদ্রোহের, উদ্দীপকে শুধু খালি কি বিদ্রোহের চেতনাটাই ফুটে উঠেছে। তার মানে সামগ্রিক দিক ফুটে ওঠে নাই উদ্দীপক আর বিদ্রোহী কবিতায়। শুধু বিদ্রোহ না, তিনি বিদ্রোহের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এই পৃথিবী থেকে অন্যায় অত্যাচার অবসান চেয়েছেন। প্রথম তো বিদ্রোহ প্রকাশ করেছেন, আবার তিনি কি করেছেন? আমাদের ঐতিহাসিক যে কি আছে নীতি নির্ধারক ছিল, ঐতিহাসিক যারা এই পৃথিবীর ইতিহাসে যারা স্মরণীয়, তাদের কথার মাধ্যমে তিনি বুঝে চেয়েছেন যে তারা যেরকম সাহসিকতা, তারা যেরকম তাদের সৃষ্টকর্মের মাধ্যমে পৃথিবীতে অন্যায় অত্যাচারের বিপরীতে কাজ করে গেছেন, তাদের মতো হও, শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন। এবং শেষে তিনি এই সুর গেয়েছেন যে তার এই বিদ্রোহ কবিতা চলতেই থাকবে যতদিন পর্যন্ত না কি এই নিপীড়িত উৎপীড়িত অত্যাচারিত মানুষের কন্দন যতদিন পর্যন্ত না কি হবে? থামবে, ততদিন পর্যন্ত তার এই বিদ্রোহী কবিতা লিখতেই থাকবেন। তার মানে শুধু এই জায়গায় বিদ্রোহের চেতনা উদ্দীপকে ফুটে উঠেছে, কিন্তু আমাদের বিদ্রোহী কবিতায় শান্তি প্রতিষ্ঠা, অন্যায় অত্যাচার অবসান সহ আরো নানা দিক তুলে ধরা হয়েছে। এরপর আসো, আমি কিংবদন্তির কথা বলছি, বলো মনে করো, একটু মনে করো, একটু মনে করো, আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা একটু মনে করো। আসো, কিংবদন্তি জনশ্রুতি অনেকবার আসছে। এইবার কোন কোন কি বলে দুইটা না তিনটা ইউনিভার্সিটিতে আসছে, ঠিক আছে, এডমিশনে। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। পিঠে রক্ত জবার মতো ক্ষত। দেখো এর মাধ্যমে কি বুঝে দিয়েছেন? মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। সেই অত্যাচারের আঘাত যে এখনো তাজা রয়েছে তা বুঝাতে রক্ত জবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। আরো লক্ষণীয় আঘাত রয়েছে পিঠে, অর্থাৎ শত্রুরা বীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে কিংবা বন্দীকৃত দাসের উপর ঝাঁপিয়ে পড়েছে, মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের বিরোচিত সাহস দেখায়নি। তোমার যদি বীরত্ব থাকে, সাহসিকতা থাকে, ঠিক আছে, তাহলে তুমি সামনাসামনি কি ফেস টু ফেস, মুখোমুখি কি করবা? লড়াই করবা। পিছন থেকে কি করে? কাপুরুষেরা মারে, পিছন থেকে কাপুরুষেরা আঘাত করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সাপদ হিংস্র মাংসাশী শিকারী জন্তু,
ওই যে বন হিংস্র হিংস্র পানিতে কি ভরপুর, সেটা হচ্ছে কি সাপদ সংকুল। বিচলিত স্নেহ আপনজনের দেখো বিচলিত স্নেহ কি আপনজনের উৎকণ্ঠা। কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল বলো? রক্তজবার, দোআঁশ মাটির, পলিমাটি, এঁটেল মাটি, বলো। কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল বলো? সবাই 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 ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠুন, আর সময় নাই, আর সময় নাই। আর একটা সপ্তাহ পরে হাই হুতাশ করবা, আছে আর 10 দিন, আছে আর 12 দিন, মাঝখানে ঈদ। আর হিসাব মিলাও, হিসাব মিলাও, যার যার হিসাব মিলাও। দেখো তোমার প্রস্তুতি কেমন, নিজেকে প্রস্তুত করো, নিজেকে নিজে যাচ করো কতটুকু তুমি নিজেকে প্রস্তুত করতে পারছো। কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? রক্তজবার, দোআঁশ মাটির, পলিমাটি, এঁটেল মাটি। সঠিক উত্তর কি বলো? কমেন্ট করো সবাই, এখন সবাই কমেন্ট করো। আমাকে শেষ করতে দিবা না? তোমরা শেষ করতে দিবা না? একে সি পলিমাটি, লামিয়া সঠিক অ্যান্সার। বাকিরা আলমগীর একে সি বি হবে না রে ভাই। তারপরে কি বলছে ভাইয়া, আপনার ক্লাস করতে করতে ঘর থেকে বের হয়ে 4টা বড় কই মাছ পাইছি উঠানে। কিভাবে মানে কি, মানে বৃষ্টিতে, বৃষ্টিতে কই মাছ তো আবার কি করে, তার যে আছে এই এটা কি বলে কাংসা বলি, ঠিক আছে আমরা, ঠিক আছে আমাদের ইয়েতে, যে ওটা দিয়ে বে 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 বেশি অনেকটা পথ কি করতে হাঁটতে পারে। আচ্ছা এরপরে আসো পরেরটাই। অধ্যাপনা ছেড়ে আবু জাফর ওবায়দুল্লাহ কোন পেশায় যোগ দেন? তিনি একজন বিসিএস ক্যাডার ছিলেন, ঠিক আছে, বিসিএস ক্যাডার ছিলেন, বাংলাদেশ সিভিল সার্ভিস, ঠিক আছে, সিভিল সার্ভিসে, সিভিল সার্ভিসে। তারপর আমাদের পূর্বপুরুষের করতলে কোন মাটি সৌরভ ছিল? পলিমাটি, এটা তোমরা জানো, আরেকবার এসে বসছে। আমাদের পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল? কৃষ্ণচূড়া, শিমুল, রক্তজবা, এটা পড়েছ রক্তজবা, কি রক্তজবার মতো। তারপর আমাদের পূর্বপুরুষ কিরকম পাহাড়ে কথা বলতেন? হিমালয় পর্যন্ত, বিন্ধ্য পর্বত, অতিক্রান্ত পাহাড়, ছোট পাহাড়। সবাই পাঁচে পাঁচে 5 নম্বর কমেন্ট করো, 5 5, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত। তোমাদের তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখে খুব হতাশ, খুব হতাশ, বুঝছো, খুব হতাশ। এই প্রতিদান দিতেছ ভাইয়াদের, এই প্রতিদান দিতেছ, তোমাদের প্রতি কিন্তু আমরা দায়বদ্ধ, আমরা দায়িত্বশীল, ঠিক আছে, আমরা আত্মমর্যাদা সম্পূর্ণ। কেন? আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেখো তো কোনদিন বলছি 3টা ক্লাস আর নিব না, একটা ক্লাস নিব? কোনদিন বলছি যে এখন থেকে প্রতিদিন ক্লাস হবে না, 3 দিন একটা পরীক্ষা নিব? বলছি? প্রথম যে প্রতিশ্রুতি দিয়েছো আমাদের এডুকাফটার্সে যখন আসছো তোমরা এই এর যে প্ল্যাটফর্মে, তোমাদের প্রথম যে প্রতিশ্রুতি দিয়েছি তাই। হয়তোবা 10টা পরীক্ষা 10টায় 30-এ নিয়েছি টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে, ঠিক আছে, কারণ আমাদের টাইপিস্টের এত কাজ, এতগুলা সাবজেক্ট, আমাদের তো বিসিএস এরও কার্যক্রম আছে, সবসময় সঠিক টাইমে হয় না, সুযোগটা হয়ে ওঠে না। কারণ আমাদের যেই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও তোমার এই সবাই পরীক্ষা দিতে থাকে, বিসিএস এর বাইরে পরীক্ষা দিতে থাকে, বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা দিতে থাকে, এটাই হয়। কিন্তু তোমরা যে প্রতিদান দিচ্ছ হতাশ, বিশ্বাস করো হতাশ। প্রথম প্রথম তোমরা কি করছো? ক্লাস করছো তোমরা 50-60 জন, এক একজন তোমরা কি করছো? কমেন্ট করছো এক একজনই 30-40টা করে শিখার জন্য। বলো এটা ছিল কি? অতিক্রান্ত পাহাড়। কিসের কথা বলা হয়েছিল? যে আমাদের পুরুষরা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? ঠিক আছে, বলো। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? কবি কি বলেছেন? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ হচ্ছে কবিতা। কি? কবিতা। গুড। তারপর যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কি থেকে যায়? বলো। বন্দী, মনিব, দাস, কৃতদাস। তিনি কবি বলেছেন যিনি কবিতা শুনতে জানেন না সে আজন্ম, সারা জীবন, মরার আগ পর্যন্ত কি থেকে যান? কৃতদাস থেকে যান। তারপর কবির মতে আমাদের পূর্বপুরুষ কি ছিল? বন্দী, এটা তো কৃতদাস বলছি। যে কবিতা শুনতে জানে না সে কোথায় বাস করতে পারে না? পুকুরে, খালে, নদীতে, সমুদ্রে। 9 নম্বর কমেন্ট করে সবাই, 9 নম্বর।
9 নাম্বার কমেন্ট করো, 9 নাম্বার কমেন্ট করো সবাই, সবাই 9 নাম্বার কমেন্ট করো। যে কবিতা শুনতে জানে না সে কোথায় বাঁচতে পারে না। সবাই 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 9 নাম্বার, 9 নাম্বার সবাই কমেন্ট করো দ্রুত দ্রুত সবাই। এটা হবে কি নদীতে, কি কোথায় বাঁচতে পারে না, নদীতে বাঁচতে পারে না। তারপর কে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারবে না, সন্তানদের, বন্ধুদের, গাভীর, মাছের। বলো, যে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারবে না। নদীতে যেহেতু বলছে, নদীর মাছের সাথে খেলা করতে পারবে না। গুড। তারপর এটা অনেকে পারতেছো। রানা সরকার ডি, আমার স্নেহের ছোট ভাই, অসংখ্য ধন্যবাদ, অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা, স্নেহ। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন? ভাইয়ের, মায়ের, চাচার, বোনের। বলো, কার কথা, কার মৃত্যুর কথা কবি বলেছিলেন? সবাই সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্ট চাচ্ছি, সবার সবার। তোমরা কমেন্ট করো, ভুল হোক, ভুল হতে তুমি কি করবা, সত্যটা জানতে পারবা, উদ্ঘাটন করতে পারবা। ঠিক আছে, দেখি আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন? ভাইয়ের, মায়ের, চাচার, বোনের। বলো সবাই 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 সবাই। এই তো এই তো, ভুল হোক সমস্যা নাই, ভুল থেকে তো তুমি শিখবা। তুমি ভাইয়ের, মায়ের, চাচার, বোনের জানতে নাই পারো বা মনে এখন নাও থাকতে পারে, কিন্তু তুমি যখন অ্যান্সার করবা তারপর তোমার কি হয়ে যাবে, এটা শিখা হয়ে যাবে। আমি সবার দেখতেছি, সবার দেখি। এই তো এই তো, যারা ডি বলেছে সঠিক অ্যান্সার হয়েছে। বোনের, কার কথা বলেছে? তিনি তার বোনের মৃত্যুর কথা বলেছেন, বোনের মৃত্যুর কথা বলেছেন। গুড। তারপর হিংস্র মাংসাশী শিকারী জন্তুকে কি বলা হয়? বলো, এটা বলেছি, শাপদ শব্দার্থ পড়েছিলাম না, শাপদ শব্দার্থ পড়েছিলাম, শাপদ। আর ওই যে হিংস্র, হিংস্র পানিতে ভরপুর যে বন, ঠিক আছে, সেটা হচ্ছে কি, যে বন হিংস্র জন্তুতে ভরপুর, সেটা হচ্ছে কি শাপদ সংকুল, এটাও দেখে নাও। ঠিক আছে, আর যেটা হচ্ছে হিংস্র মাংসাশী শিকারী জন্তুকে বলা হয় শাপদ। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বলো, আমি কিংবদন্তির কথা বলছি, বালুচর, গল্পগুচ্ছ, আসমানি। বলো, কে কে পড়ছো? প্রথম লাইনে পাঠ পরিচিতির প্রথম লাইনেই ছিল আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এর নাম কবিতা। কি, এর নাম কবিতা। তাহলে কি হবে, আমি কিংবদন্তির কথা বলছি। গুড। তারপর আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুদ্ধতার প্রতীক রূপে কি ব্যবহৃত হয়েছে? পানি, গাছ, আগুন, বাতাস। বলো, কবিতায় কবি কি বলেছেন, কিসের শুদ্ধতার প্রতীক রূপে ব্যবহার করেছেন? বলো, পানি, গাছ, আগুন, বাতাস। সবাই সবার কমেন্ট চাচ্ছি আমি, সবার সবার সবার। 14A পানি, বাকিরা? মুস্তাকিম বলেছে 14A, তারপর বাকিরা, বাকিরা সবাই কমেন্ট করো, বাকিদের 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 সবাই 14C। এই তো, ফাহিন শাহরিয়ার, মানে ওরে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো সঠিক অ্যান্সার দিয়েছে এবং মানে এত কঠিন গুলা, জটিল প্রশ্নগুলো উত্তর দিয়েছে, অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার। আগুন, সঠিক অ্যান্সার আগুন। ভূমিজীবী কৃতদাসরা কেন শ্রেণীর অন্তর্ভুক্ত বলে গ্রহণযোগ্য? বলো, কেন? বলো, তারা কোন জাতি? আর্য জাতি, অস্ট্রিক, নর্ডিক, আর্য, অনার্য। আমরা বাঙালি, আমরা বাঙালি কি হচ্ছি? সংকর জাতি। বাঙালিরা কি? সংকর জাতি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভূমিজীবী কৃতদাসরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বলে গ্রহণযোগ্য ছিল? অনার্য, অনার্য। কোন শ্রেণীর? অনার্য জাতি। তারপর আমি আমার ভালোবাসার কথা বলেছি, এখানে কবি কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? অনুশোচনা বোধ, ব্যর্থতা, অন্তর্নিহিত আবেগ,
বিয়োগ ব্যথা। বলো সবাই, এই ভালোবাসা, এই ভালোবাসার শব্দটা, ভালোবাসার যে ফিলিংস, এটা কই থেকে আসে বলো তো? কই থেকে আসে বলো? কমন একটা বিষয়ে আজকে বলতেছি, বলো এই ভালোবাসা এটা কোথা থেকে আসে? হৃদয় থেকে, হৃদয় থেকে, ভিতর থেকে, কেউ কেউ বলবে বুকের বা পাশ থেকে। ঠিক আছে, তাহলে এটা উত্তর পারবা। অনুশোচনা বোধ থেকে না, অনুশোচনা বোধ থেকে ভালোবাসা আসে না, ব্যর্থতা থেকেও আসে না। ভালোবাসার পরে মানুষের ব্যর্থতা অনুভব হয়। তারপর এটা কি হবে? বিয়োগ ব্যথা, এটাও না। এগুলো সবকিছু বলতেছে কি আমাদের, কি এই ব্রেকআপের পরের কথা বলতেছে। তারপরে পারতেছো তোমরা অন্তর্নিহিত আবেগ, এই যে ভিতরের বুকের বাঁ পাশের অন্তর্নিহিত আবেগ। তাহলে আমি আমার ভালোবাসার কথা বলছি, এখানে কবি অন্তর্নিহিত আবেগ এই অনুভূতি প্রকাশ করেছেন। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় প্রথম ফুটে উঠেছে নিচের কোনটি? বাংলার হাজার বছরের ঐতিহ্য, বাঙালির দাসত্বের মাত্রা, দেশমাতৃকার প্রতি প্রেম, সৌন্দর্যের প্রকাশ ভঙ্গিমা। সৌন্দর্যের প্রকাশ ভঙ্গিমা এটা হবে না। যারা কবিতা পড়ছো মনে করো, দেশমাতৃকার প্রতি প্রেম এটা হবে না। বাঙালির দাসত্বের মাত্রা, বাংলার হাজার বছরের ঐতিহ্য। বলো তাহলে কি হবে? বাংলার হাজার বছরের ঐতিহ্য। শাহাদাত হোসেন বলেছে যে ভালোবাসা, স্যার আপনার ভালোবাসার মানুষটাকে। আজকে আমার, আজকে আমার কমেন্ট বক্সে আমার ছোট ভাই, বন্ধু, ঠিক আছে, আমার কি বলে সহযোদ্ধা, সবাই আঘাত হানছে, বুঝছো? তোমাদের কাছে আমার সবকিছু কি করতে, ফ্লাশ করতে। আসলে ফ্লাশ করার মতো কিছুই নাই। আমার ভালোবাসার মানুষ কি নাই, আমার যেই কল্যাণী, ঠিক আছে, আমার এমন একটা মামাই নাই, আমার এমন একটা মামাই নাই, দায়িত্বশীল মামা নাই যে আমাকে একটা কি কল্যাণীর খোঁজ করে দিবে। ঠিক আছে, আমি মামার জন্য হতাশ। দেখো পরে দেখো, খ প্রশ্ন, গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন, যেগুলো তোমাদের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো বোর্ডের জন্য, সেগুলো আমি তোমাদের জন্য কি করলাম, এগুলো একসাথে করলাম। দেখো, ভালোবাসা দিলে মা মরে যায়। দেখো এই যে ভালোবাসা দিলে মা মরে যায় বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? কে কে পারো আমি দেখি, একটু আমাকে একটু বলো, কে কে এটা পারো? ভালোবাসা দিলে মা মরে যায়, এটা কে কে পারো বলো দেখি। ভালোবাসা দিলে মা মরে যায়, এই মা দ্বারা আমরা কাকে বুঝি বলো? মাতৃভূমিকে বুঝি। মা দ্বারা কি বুঝি? নিজ দেশকে বুঝি, দেশ মাতৃকাকে বুঝি। মা দ্বারা আমার নিজের দেশকে বুঝি। ভালোবাসা দিলে মা মরে যায়। যদি তুমি তোমার নিজের পরিবারের ভালো, নিজের পরিবারকে শুধু ভালোবাসো, এই ভালোবাসাটা শুধু তোমার পরিবারের মধ্যে গণ্ডিতে আবদ্ধ থাকে, তাহলে দেশ মাতৃকা, নিজের দেশকে নিয়ে তুমি ভাবতে আর সময় পাবে না। এজন্যই কই বলেছেন ভালোবাসা দিলে মা মরে যায়। মানে তুমি তোমার ভালোবেসে যদি তোমার পরিবারের মধ্যে, পরিবারের গণ্ডির মধ্যে থাকো, তাহলে তোমার মা মরে যাবে। এজন্য তুমি তোমার ভালো চাবা, তোমার পরিবারের চাবা, তোমার সমাজের চাবা, তোমার রাষ্ট্রের চাইবা, তারপর তোমার বিশ্ব ভ্রাতৃত্বের জন্য পুরো পৃথিবীর, পুরো বিশ্বের ভালো চাইবা, কল্যাণ চাইবা। ঠিক আছে? কে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, কেন? কে গল্প শুনতে পারে না এবং কেন? এক কথায় দেখি কে কে পারো, এক কথায় সবাই। এটা তো তোমরা জানো, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আর কেন পারে না এটা বলো, কেন? কেন বলো তো? কারণ তার কবিতা শোনার, কারণ যে কবিতা শুনতে পছন্দ করে না, ঠিক আছে, সে কবিতা শোনার জন্য তার ইচ্ছা প্রকাশ পায় না, ইচ্ছা প্রকাশ পায় না। তার সেই কবিতা শোনার যে ক্ষমতা, ঠিক আছে, বা দক্ষতা, সেটা তার থাকে না। তারপর আমি বিচলিত স্নেহের কথা কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি। এখানে বিচলিত স্নেহ বলতে কি বুঝায়, কি বুঝায় বলো দেখি, এটা সবাই বলো, বলো। আমি বিচলিত স্নেহের, স্নেহের কথা বলছি, এই যে স্নেহের কথা বলছি, কাদের স্নেহের কথা বলতেছি আমি? বিচলিত। বিচলিত কথা দ্বারা কি বোঝায় বলো সবাই? বিচলিত, এই যে তোমাদের, আমাদের যে আপন জন আছে পরিবারে, আপন জনদের প্রতি যে আমাদের উৎকণ্ঠা থাকে, কি থাকে? আপন জনদের প্রতি যে উৎকণ্ঠা থাকে, আমি বিচলিত স্নেহের কথা বলছি। মানে আপন জনের প্রতি যে আমাদের কি থাকে, উৎকণ্ঠা থাকে, কবি এই বিচলিত স্নেহ দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন, আপন জনের প্রতি যে উৎকণ্ঠা। ঠিক আছে? তারপর জননীর আশীর্বাদ কাকে
সরি, জননীর আশীর্বাদ কাকে কেন দীর্ঘায়ু করবে? কাকে কেন দীর্ঘায়ু করবে বলো? জননীর আশীর্বাদ কাকে কেন দীর্ঘায়ু করবে বলো? এটা সবাই বলো, কাকে কেন দীর্ঘায়ু করবে? বলো, জননীর আশীর্বাদ কাকে কেন দীর্ঘায়ু করবে বলো? কাকে বলো একটু, সবাই 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 কমেন্ট করো, সবাই কমেন্ট করো, জননীর আশীর্বাদ কাকে কেন দীর্ঘায়ু করবে? আমি সবার কমেন্ট করবো। তোমরা যারা কবিতা পড়ছো জানো, জানো জননী মানে এটা আমাদের বাঙালি, আমরা যে কৃষি প্রধান দেশের, মানে আমরা যারা মানে গাভীর পরিচর্যা করবি, গাভীর পরিচর্যা করি, কি করি? গাভীর পরিচর্যা করি, ঠিক আছে? এই গাভীর পরিচর্যা করলে সেও কি আমাদেরকে মায়া করবে? কি করবে? সেও আমাদেরকে মায়া করবে, ঠিক আছে? তারপর তোমার কি করবে? ধরো তুমি যখন পশুদের, আমরা তো এগুলো দেখি না বা অনুভব করতে পারি না, তোমার দীর্ঘায়ুর জন্য কি করবে? দীর্ঘায়ুর জন্য কি করবে? দোয়া করবে, আশীর্বাদ করবে। জননীর আশীর্বাদ কাকে কেন দীর্ঘায়ু করবে? ওই যে গাভীর যে কি পরিচর্যা যে করবে, তার দীর্ঘায়ু কামনা করবে, তার দীর্ঘায়ু কামনা করবে। এবং আশীর্বাদ করবে কার জন্য? যে গাভীকে পরিচালনা করবে। এখানে কৃষকদেরকে, বাঙালি কৃষকদেরকে বোঝাতে চেয়েছে। গৃহপালিত গৃহপালিত এই পশু যারা পালন করে, গাভী, তাদের যারা পরিচর্যা করে, যারা পালন করে, লালন পালন করে, তাদেরকে, তাদের জন্য আশীর্বাদ করবে এবং তাদের দীর্ঘায়ু কামনা করবে। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, বলছি, এটা তো বলাই আছে, ঠিক আছে? এবং সে নদীর কথাও বলছি, নদীতে ভাসতে পারবে না, সে নদীতে ভাসতে পারবে না এবং মাছের সাথে খেলা করতে পারবে না। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, কবি এটি কেন বলেছেন বলো? কবি পূর্বপুরুষগুলো কথা কেন বলেছেন? আমাদের পূর্বপুরুষের কথা বলেছেন এজন্যই যেন আমরা কি করি, আমাদের যে কিংবদন্তি গুলো আছে, যারা এদেশের সংগ্রামের জন্য, এদেশের মুক্তির জন্য যারা কি করেছেন, আন্দোলন করেছেন, অধিকার আদায়ের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদের ঐতিহাসিক যে আমাদের সাহসিকতার কথা, আমাদের যেই অতীত, যেই আমাদের পারফরমেন্স ছিল, ঠিক আছে, সেটাকে আমাদের কবি মনে করিয়ে দিয়েছেন। আচ্ছা, এরপরে হুম, মানে আমাদের পূর্বপুরুষদের যে কি ছিল, মানে যে বরত্ব ছিল, বীরত্ব ছিল, সেটাকে প্রকাশ করতে চেয়েছেন। তারপরে তার করতলে পলিমাটির সৌরভ ছিল কেন? এটা কার করতলে বলছে বলো? এটা কত মনে করাইছি? বাঙালি জাতির সোনার ছেলেরা কি করত? এই পলিমাটির মধ্যে তারা কি করত? সোনার ফসল ফলাইতো, সোনার ফসল ফলাইতো, সোনার ফসল ফলাইতো। এবং কেন ফলাইতো? কেন ফলাইতো বলো? যে আমাদের যে নিজেদের চাহিদা সেটা যেন পূরণ হয়। আচ্ছা, আমার আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? চরণটি বুঝে লেখো, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? হ্যাঁ, আমাদের যেই ঐতিহাসিক নেতাগুলো রয়েছে, তাদের মতো আমরাও যদি তাদের থেকে শিক্ষা নেই, তাহলে আমরা অবশ্যই তাদের মতো কবিতা বলতে পারবো। কবিতা মানে কি? তোমার মুখ থেকে, জিহ্বা থেকে নিঃসৃত মানে আওয়াজ, যে ধ্বনি, সত্য ধ্বনি, সেটাই কি তোমার কবিতা। তুমিও পারবা যদি তুমি সেই সত্যটাকে কি করতে পারো, তুলে ধরতে পারো, প্রকাশ করতে পারো। তার করে তাহলে বলবো, এটা বলছি, এটা পড়া হয়েছি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, এটা তো বললামই, অনেকবার বলছি আজকে। এরপর আসো সৃজনশীল টপিক, এরপর আসো কি সৃজনশীল টপিক। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে কি আজকে লড়ি। প্রবাহমান নদী কাকে বাঁচিয়ে রাখে বলো? বলো, কাকে বাঁচিয়ে রাখে বলো তো? প্রবাহমান নদী কাকে বাঁচিয়ে রাখে বলো? প্রবাহমান নদী কাকে বাঁচিয়ে রাখে? হওয়ার কথা ছিল কি যে সাঁতার জানে না, কিন্তু প্রবাহমান নদী, কবি ব্যক্ত করেছেন যে সাঁতার জানে না তাকে বাঁচিয়ে রাখে। প্রবাহমান নদী কাকে বাঁচিয়ে রাখে? যে সাঁতার জানে না। এই তোমরা কি নোট করতেছো? এই প্রশ্নগুলো দিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ, অনেক 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 গুরুত্বপূর্ণ। এগুলো নোট করেছো তোমরা? বলো, এই আমি দেখতে চাই কে কি নোট করছো, দেখি।
কে কে নোট করছো একটু জানাও তো আমাকে, কে কে নোট করছো, কে কে নোট করছো আমাকে জানাও। সবাই সবাই একটু জানাও আমাকে কে কে নোট করছো সবাই। আর এটা তো বলছি ভালোবাসা দিলে মা মরে যায়, এটা তো বলছি যে তুমি তোমার ভালোবাসা সবকিছু যদি তোমার পরিবারের মধ্যে গণ্ডিতে আবদ্ধ রাখো, তাহলে দেশমাতৃকার দেশের দেশের জন্য দেশপ্রেমের জন্য তুমি তোমার নিজেকে সুপর্দ করতে পারো না, সেই সুযোগটা থাকে না। তারপরে এরপরে দেখো, উনুনের আগুন, আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা সাথে উদ্দীপকের চেতনার ঐক্য নির্দেশ করে। বলো, এখন ভালো করে বলো। উনুনের আগুনে আলোকিত মানে চুলার আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা সাথে উদ্দীপকের চেতনার ঐক্য নির্দেশ করো। বলো, তাহলে কি পাইছে? আমি মাহফুজ একটা বলছে আমি, গোট। ইয়াসমিন আতই বলছো যে সাঁতার জানে না, গোট। সবাই 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 কমেন্ট করো সবাই, আমি সবার কাছ থেকে যাচ্ছি। এই কমেন্ট করতে কি কষ্ট লাগতেছে? বলো, কমেন্ট করতে কি কষ্ট লাগতেছে? তুমি দেখো স্ক্রিন তো বাজতেছে, আমরা তো পড়েছি এই বিখ্যাত গানটা, ঠিক আছে? উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথার সাথে উদ্দীপকের চেতনার ঐক্য নির্দেশ করে। নির্দেশ করো, কি কি নির্দেশ করো বলো। এটা হচ্ছে কি আমাদের মুক্ত, আমাদের কি আমাদের নিজেদের মুক্ত জীবন, মুক্ত জীবনের যে চেতনা, মুক্ত জীবনের যে চেতনা, মুক্ত জীবনের আমাদের মুক্ত জীবনের মানে প্রত্যাশার যে চেতনা, আমরা যে নিজে নিজে মুক্তভাবে স্বাধীনভাবে জীবনযাপন করব, এর যে চেতনা, প্রত্যাশার যে চেতনা, এর সাথে কি আমাদের কি আছে? উদ্দীপকের চেতনার ঐক্য নির্দেশ করে। কি কি বললাম বলো? স্বাধীনভাবে, স্বাধীনভাবে বাঁচার যে প্রত্যাশা, স্বাধীনভাবে বাঁচার যে প্রত্যাশা, বুঝতে পারছো? মুক্ত জীবনের, স্বাধীন জীবনের প্রত্যাশার চেতনার সাথে কি চেতনা নির্দেশ করে। উক্ত ঐক্যের প্রেক্ষাপট আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কতটুকু সার্থক বলো। এটা এটা দেখি, আমাকে জাস্ট খালি এটা বলো যে কতটুকু সার্থক, এটা বলো। এই যে এই প্রেক্ষাপটটা কি? মুক্তি কামনার প্রেক্ষাপট। এটা কি? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এগুলো কি মুক্তির জন্য মনে করতেছো? ভাবতেছো যে এই প্রেক্ষাপট কি? মানে মুক্তি কামনার প্রেক্ষাপট, মুক্তি কামনার প্রত্যাশা। একটি মুখে হাসির জন্য অস্ত্র ধরি মোরা, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। ঠিক আছে? এই সব কিছুই এই যে আমরা কি করি, আমরা কিসের জন্য করি? আমাদের মুক্ত স্বাধীনতার চেতনার জন্যই করি। তাহলে উক্ত ঐক্যের প্রেক্ষাপটে আমি কি মূল কথা বলছি কবিতার কতটুকু সার্থক? পুরোটুকুই সার্থক। কি উক্তিটি যথার্থ, উক্তিটি যথার্থ, পুরোটুকুই সার্থক। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো। এখন যে তোমাদের বললাম যে 6টা বাজে, 6টা বাজে কি করবে? মানিকা হাসান স্যার, তোমাদের ইংরেজি লেকচারার মানিকা হাসান স্যার কি করবে? তোমাদের সাথে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা গাইডলাইন নিয়ে লাইভে আসবে। তোমরা সবাই লাইভে যুক্ত থাকবা, ঠিক আছে? লাইভ হবে কটায়? 7 PM, ঠিক আছে? 7 PM, ঠিক আছে? সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ঠিক আছে? সবাই পড়াশোনা করো ভাই, হিসাব মিলবে না, সবাই পড়াশোনা করো, হিসাব মিলবে না। তুমি আর 20 দিন পাবা, 20 দিন পাবা। এই 20 দিনে দেখো তোমার কি কি পড়া লাগবে, কত কিছু তোমার রিভিশন। এখন এই 20 দিনে তুমি রিভিশন করতে পারবে না, ফার্স্ট পার সেকেন্ড পার পারবা না রে ভাই, পারবা না বোন। প্লিজ সিরিয়াস হও, প্লিজ সিরিয়াস হও। তোমাদের জন্য অসংখ্য অসংখ্য মানে অনেক শুভকামনা থাকবে। ঠিক আছে? ভালো থাকো সবাই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।